হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ করে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বিচ্ছিন্ন গণিতের চ্যাপ্টার 6 নেটওয়ার্ক প্রবাহ এর একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। ম্যাথটি হচ্ছে এক্সাম্পল 4 অর্থাৎ উদাহরণ 4। প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত নেটওয়ার্কের জন্য প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর হচ্ছে এতে প্রবাহ নির্দেশিত সূত্র যাচাই করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নির্দেশিত প্রবাহের মান বের করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এস ইকুয়াল এস এ বি সি ডি ই এবং টি ইকুয়াল টি অর্থাৎ সোর্স হলো সোর্স বা উৎস, টি হলো সিঙ্ক বা বিপরীত উৎস দ্বারা সংখ্যায়িত সামর্থ্য বা ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বের করো। 6 নম্বর বলছে সকল পরিপেক্ত বা সম্পৃক্ত চাপগুলোর নাম লিখো। 5 নম্বর বলছে এই প্রবাহ কি গরিষ্ঠ বা সর্বোচ্চ কিনা যাচাই করো। 6 নম্বর বলছে বি সি ডি ইতে প্রবাহ নির্দেশিত যাচাই করো। প্রত্যেক বছরই আমাদের এই নিয়মের প্রশ্ন এসে থাকে। আমি এর আগের ক্লাসে এই নিয়মের একটি ম্যাথ নিয়ে আলোচনা করেছি। যারা আগের ক্লাসটি দেখেছেন তাদের এই ম্যাথে কোনো সমস্যা হবে না। তাহলে এখানে এই চিত্রটা দেওয়া আছে, আমাদের এই চিত্র থেকে উল্লেখিত প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। এখানে যে বিন্দুগুলো আছে এটা হলো প্রথম বিন্দু, এটা শেষ বিন্দু, এটা প্রথম বিন্দুর শেষ বিন্দু। তাহলে এই যে রেখাগুলো আছে এবং এই রেখাগুলোতে যে বিন্দুগুলো আছে, তাহলে এই বিন্দুর প্রথম মানগুলো হচ্ছে ধারণ ক্ষমতা অর্থাৎ ক্যাপাসিটি এবং দ্বিতীয় মানটি হচ্ছে প্রবাহ। তাহলে এস এ রেখাটাতে আমাদের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতার মান হচ্ছে 10 এবং প্রবাহ হচ্ছে 6। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন বলছিল এতে প্রবাহ নিত্যতার সূত্র যাচাই করো। তাহলে উত্তরটা হচ্ছে এ বিন্দুতে নিত্যতার সূত্র যাচাই। তাহলে এখন যেহেতু আমাদের এই বিন্দুর কথা বলছে তাহলে লিখব সামেশন বি এফ অফ বি এ। তাহলে এটা মনে বোঝাচ্ছে এই বিন্দুতে কোন কোন রেখা গিয়ে মিলিত হয়েছে। তাহলে এই বিন্দুতে এখানে একটি মাত্র রেখা মিলিত হয়েছে, সেটা হচ্ছে এস অফ এ। তাহলে অতএব লিখতে পারি এফ অফ ভি এ মানে ইকুয়াল এফ অফ এস এ, তাহলে ইকুয়াল 6। তাহলে এখানে এস এর মান 6 হলো কারণ তাহলে যেহেতু আমরা নিত্যতার সাথে যাচাই করতেছি, আর নিত্যতার সাথে যাচাই করতে আমরা জানি বিন্দুর তৃতীয় মানটি নিতে হয়। তাহলে এখানে প্রথম বিন্দু হলো 10 এবং শেষ বিন্দু বা দ্বিতীয় বিন্দু হচ্ছে 6। তাহলে যেহেতু আমাদের নিত্যতার সূত্রের ক্ষেত্রে শেষের মানটি নিতে হয়, সেখানে শেষের মানটি নিলাম। শেষের মানটি এখানে 6, সেখানে হলো 6। এরপর সামেশন অফ বি এফ অফ এ বি। তাহলে তাতে এটা মনে বোঝাচ্ছে এ বিন্দু থেকে কোন কোন রেখা গিয়েছে। তাহলে এই বিন্দু থেকে এখানে দেখেন চিত্রে দুইটি মাত্র রেখা গিয়েছে, একটা হচ্ছে এ থেকে সিতে আর এবং এ থেকে এতে। তাহলে অতএব লিখতে পারি এফ অফ এ সি প্লাস এফ অফ এ। তাহলে এস এর মান হবে 3, কারণ বিন্দু দ্বিতীয় মানটি নিতে হয় নিত্যতার সূত্র যাচাইয়ের ক্ষেত্রে, আর এই রেখার ক্ষেত্রে মানটি হবে 3। তাহলে এখানে 3 আর 3 যোগ করলে হইতেছে 6। তাহলে যেহেতু আমাদের এই দুটো মান সমান, তাহলে বলতে পারি অতএব এই বিন্দুর নিত্যতার সূত্র প্রযোজ্য। এখানে আমি একটা নোট দিয়ে রেখেছি, কখনো ধারণ ক্ষমতা থেকে প্রবাহ মান বেশি হতে পারে না, অর্থাৎ প্রবাহের মান ধারণ ক্ষমতা থেকে কম বা সমান হবে। যেমন এখানে দেখেন প্রবাহের মান হচ্ছে 6 আর ধারণ ক্ষমতার মান 10, অর্থাৎ কি ধারণ ক্ষমতার মানটা প্রবাহের চেয়ে বেশি, অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে প্রবাহের মানটা কম। আবার এখানে দেখেন ধারণ ক্ষমতা এবং প্রবাহের মান সমান, আবার এখানে দেখেন ধারণ ক্ষমতার মান বেশি, প্রবাহের মান কম। তাহলে আমরা বলতে পারি কোনো রেখাতে ধারণ ক্ষমতার মান
প্রবাহের মানের চেয়ে বেশি হয় অথবা প্রবাহের মান ধারণ ক্ষমতার চেয়ে কম বা সমান হয়। তাহলে এই যে বিন্দুগুলো আছে, তাহলে এই বিন্দুর প্রথম মানটি হচ্ছে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটির মান, আর শেষের মানটি হচ্ছে প্রবাহের মান। এরপর নির্দিষ্ট প্রবাহের মান বের করব। তাহলে নির্দিষ্ট প্রবাহের মানটা কীভাবে বের করব? তাহলে নির্দিষ্ট প্রবাহের মানটা বের করব আমরা এই সোর্স বা উৎস থেকে আর সিঙ্ক বা বিপদ উৎস থেকে। এবার আসি 2 নম্বর প্রশ্ন হচ্ছে চিহ্নিত প্রবাহের মান। তাহলে চিহ্নিত প্রবাহের মানটা আমাদের চিত্র থেকে বের করতে হবে। তাহলে চিহ্নিত প্রবাহের মান অর্থাৎ প্রবাহের মানটা আমাদের এই এস এবং টি থেকে বের করতে হবে। তাহলে প্রথমে বের করব ভ্যালু অফ এফ সমান সাপোজ এফ অফ এস ভি, অর্থাৎ প্রথমে এস থেকে বের করব এবং এরপরে টি থেকে বের করব। তাহলে এস এর ক্ষেত্রে দেখব এস থেকে কোন কোন রেখা গিয়েছে। তাহলে এখানে এস থেকে 3টি রেখা গিয়েছে, একটা এস এ, একটা এস বি, একটা এসি। সেই 3টি রেখা এখানে লিখলাম এফ দ্বারা। তাহলে এফ এস এ প্লাস এফ এস বি প্লাস এফ এস সি, এবং এস এর ক্ষেত্রে এই যে এস এর ক্ষেত্রে মানটা হবে 6, কারণ প্রবাহের মানের ক্ষেত্রে আমাদের শেষের মানটি নিতে হয়, সে কারণে নিলাম 6। অনুরূপভাবে এসবি এই যে এসবি ব্যবহার ক্ষেত্রে হবে 5, সেই 5 প্লাস এসি এর ক্ষেত্রে কত হবে 3। তাহলে কারণ আমাদের প্রবাহের মানের ক্ষেত্রে যেহেতু বিন্দু শেষের মানটি নিতে হয়, সেই কারণে এস এর সমান দিলাম 6, এবং এখানে শেষের মান ছিল 6। আবার এসবির ক্ষেত্রে শেষের মান 5, সে কারণে নিচে 5। আবার এসির ক্ষেত্রে শেষের মান 3, সে কারণে নিচে 3। তাহলে এই 3টা যোগ করলে দেখছি 14। আবার ভ্যালু অফ এফ সাপোজ এফ অফ ভিটি, অর্থাৎ এবার টি বিন্দুতে দেখব অর্থাৎ কোন কোন রেখা যে মিলিত হয়েছে, অর্থাৎ কোন কোন রেখা গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ টি বিন্দুতে কোন কোন রেখা মিলিত হয়েছে। আর এস বিন্দুর ক্ষেত্রে দেখব এস থেকে কোন কোন বিন্দু, অর্থাৎ এস থেকে কোন কোন রেখা বের হয়েছে এস বিন্দু থেকে। আর টি বিন্দুর ক্ষেত্রে দেখব টি বিন্দুতে কোন কোন রেখা গিয়ে মিলিত হয়েছে। তাহলে এখানে টি বিন্দুতে দেখেন কোন কোন রেখা মিলিত হয়েছে, একটা সিটি রেখা, একটা ইটি রেখা, একটা ডিটি রেখা, সেটাই লিখলাম এফ সিটি প্লাস এফ এটি প্লাস এফ ডিটি। তাহলে এখন মানগুলো বসালাম। তাহলে সিটি এর সেলে বসবে 6 প্লাস ইটি এর সেলে বসালাম 2 প্লাস এফ ডি এর সেলে বসালাম 6, কারণ সিটি বাহুর শেষের বিন্দু হচ্ছে 6, আবার ইটির শেষের বিন্দু 2 এবং ডিটির শেষের বিন্দু 6। তাহলে অতএব প্রবাহের মান ভ্যালু অফ এফ হচ্ছে 14। যখন আমরা প্রবাহের মান বের করব তখন আমাদের এস বিন্দুতে প্রবাহের মান এবং টি বিন্দুতে প্রবাহের মান অবশ্যই সমান হবে। এবার 3 নম্বর প্রশ্ন বলছিল ক্যাপাসিটি বা সামর্থ্য নির্ণয় করো। তাহলে ক্যাপাসিটি বা সামর্থ্য নির্ণয় করার জন্য আমাদের প্রশ্ন লিখিত যে মানটা দেওয়া আছে সেটা লিখলাম, অর্থাৎ এস ইকুয়াল মানটা যে দেওয়া আছে সেটা লিখলাম এবং টি ইকুয়াল টি দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে ক্যাপাসিটি বিএস বিটি, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপাসিটি নির্ণয় সূত্র, ইকুয়াল সামেশন ইউ বিলংস বিএস কমা ভি বিলংস বিটি ক্যাপাসিটি ইউবি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি নির্ণয় সূত্র। তাহলে এখানে ক্যাপাসিটি নির্ণয়ের ক্ষেত্রে দেখব অর্থাৎ এস এবং টির মান যেটা থাকবে সেটাই ক্রস গুণন করব। তাহলে এই ক্রস গুণন করার পর এই চিত্রের মধ্যে এই ক্রস গুণের যে রেখাগুলো থাকবে সেগুলো এখানে বসাবো। তাহলে এখানে আমাদের এস টি, এটি, বিটি, সিটি, ডিটি, ইটি আসে ক্রস গুণন করলে। তাহলে চিত্রের মধ্যে এস টি রেখা নেই, এটি রেখাও নেই, বিটি রেখাও নেই। তাহলে চিত্রের মধ্যে সিটি রেখা, ডিটি রেখা এবং এটি রেখা আছে, সেই কারণে ক্যাপাসিটি সিটি রেখা প্লাস ক্যাপাসিটি ডিটি প্লাস ক্যাপাসিটি ইটি সেই রেখাগুলো লিখলাম। দেন ক্যাপাসিটি সিটি, তারপর ক্যাপাসিটি ইটি প্লাস ক্যাপাসিটি ডিটি এইগুলো হবে, কারণ এই যে দেখেন চিত্রে সিটি রেখা, এটি রেখা এবং ডিটি রেখা এই 3টি রেখা আছে। দেখেন
এসটি রেখা, দেখেন এসটি রেখা নাই। আবার এটি রেখাও নেই। আবার বিটি রেখাও নেই। তাহলে আমাদের সিটি রেখা, টিটি রেখা এবং ইটি রেখা আছে। এই যে সিটি রেখা, ইটি রেখা এবং টিটি রেখা, অর্থাৎ এই তিনটি রেখা আছে। তাহলে ক্যাপাসিটি নির্ণয়ের ক্ষেত্রে এস এবং টির মানটাকে ক্রস গুণন করার পর যে মানটা পাবো ওই মানগুলো দেখবো চিত্রে আছে কিনা। যে মানগুলো চিত্রে থাকবে না সেই মানগুলো বাদ, আর বাকি যে মানগুলো থাকবে সেই রেখাগুলো নেব। তাহলে দেখেন এখানে যে ক্রস গুণন করি মনে মনে, তাহলে এসটি পাই, এটি পাই, বিটি পাই। তাহলে এসটি, এটি, বিটি এই চিত্রের মধ্যে নেই। তাহলে তারপর পাবো সিটি, টিটি, ইটি, এবং সিটি, টিটি, ইটি চিত্রের মধ্যে আছে। সিটি, ইটি, ডিটি, সেখানে ক্যাপাসিটি দিয়ে সেই মানগুলো লিখলাম, সেই রেখাগুলো লিখলাম। তাহলে ক্যাপাসিটি সিটি প্লাস ক্যাপাসিটি ডিটি প্লাস ক্যাপাসিটি, এরপর মান বসালাম। তাহলে সিটির স্থলে 6 প্লাস ক্যাপাসিটি ডিটির স্থলে 6 প্লাস ক্যাপাসিটি ইটির স্থলে 2। তাহলে এখন এখানে 6 কেন হলো ক্যাপাসিটি সিটির স্থলে, দেখেন সিটির মান আছে প্রথমে 6, কারণ আমরা জানি ক্যাপাসিটি নির্ণয়ের ক্ষেত্রে বিন্দুর প্রথম মানটি নিতে হয়। সেখানে এখানে সিটির ক্ষেত্রে প্রথম মান 6, কারণে 6, বা ডিটির ক্ষেত্রে প্রথম মান 6, সে কারণে 6, এবং এটির ক্ষেত্রে অর্থাৎ এটা হচ্ছে সিটি, ইটি এবং ডিটি, এবং এটির ক্ষেত্রে, তাহলে এটির ক্ষেত্রে শেষের মানটি প্রথম মানটি হচ্ছে 2, সে কারণে 2। অর্থাৎ যেহেতু আমরা ক্যাপাসিটি নির্ণয় করতেছি সে কারণে রেখার বিন্দুর প্রথম মানটি করে নেব। তাহলে এই ক্ষেত্রে প্রথম মান আছে 6, আবার এটি রেখার ক্ষেত্রে প্রথম মান 2, আবার ডিটি রেখার ক্ষেত্রে প্রথম মান 6, তাহলে সেই মানগুলো নিলাম। তাহলে যোগফল হইতেছে আমাদের এখানে 14। তাহলে অতএব আমাদের সামর্থ্য বা ক্যাপাসিটি হচ্ছে মান 14। এরপর 4 নম্বর প্রশ্নটি বলছে সম্পৃক্ত চাপ বের করো। তাহলে সম্পৃক্ত চাপ বা পরিপৃক্ত চাপ কোনগুলো, তা হচ্ছে সকল পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপগুলো হলো সিটি, ডিটি, এইটি, এসি, ইটি, এসবি, অর্থাৎ সম্পৃক্ত চাপ এবং পরিপৃক্ত চাপগুলো হলো এগুলো। এখানে আমি একটু নোট দিয়ে রেখেছি। তাহলে সম্পৃক্ত চাপ তখনই সেগুলোকে বলবো যে বাহুতে বিন্দুর প্রথম মান এবং শেষ মান একই, সেই বাহুগুলো সম্পৃক্ত চাপ। বিন্দুর প্রথম মানটির ধারণ ক্ষমতা এবং দ্বিতীয় মানটি প্রবাহের মান, যেমন 10, 6, বিন্দুতে ধারণ ক্ষমতা 10 এবং প্রবাহের মান 6। তাহলে সম্পৃক্ত চাপ বা পরিপৃক্ত চাপ সেটাকেই বলবো যেগুলোতে প্রবাহের মান এবং ক্যাপাসিটির মান সমান, সেগুলোকে সম্পৃক্ত চাপ বা পরিপৃক্ত চাপ বলবো। তাহলে দেখেন এখানে সিটি বাহুর ক্ষেত্রে যে ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি এবং প্রবাহের মান সমান, বা ডিটি বাহুর ক্ষেত্রে ওই মান পরিপৃক্ত সম্পৃক্ত চাপকরণ, এখানে প্রবাহের ধারণ ক্ষমতার মান এবং প্রবাহের মান সমান। আবার ইটির ক্ষেত্রেও ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি বা প্রবাহের মান সমান। অর্থাৎ মেন কথা হচ্ছে পরিপৃক্ত বা সম্পৃক্ত চাপ সেগুলোকেই বলবো যে বাহুগুলোতে দুটি বিন্দুর মান সমান, অর্থাৎ ধারণ ক্ষমতা এবং প্রবাহের মান সমান, সেই বাহুগুলো হলো সম্পৃক্ত চাপ। এরপর হলো 5 নম্বর প্রশ্নটি প্রবাহটি গরিষ্ঠ কিনা বা সর্বোচ্চ কিনা। তাহলে যেহেতু ক্যাপাসিটি এবং প্রবাহের মান সমান, অর্থাৎ ক্যাপাসিটি ইকুয়াল ভ্যালু অফ এফ, তাহলে যেখানে ক্যাপাসিটির মানও পাইছি 14, প্রবাহের মানও পাইছি 14, তাহলে যেহেতু ক্যাপাসিটি এবং প্রবাহের মান সমান, তাহলে সুতরাং প্রদত্ত প্রবাহটি গরিষ্ঠ বা সর্বোচ্চ। কারণ আমরা জানি যদি ক্যাপাসিটি বা প্রবাহের মান সমান হয় তখন আমরা বুঝবো প্রবাহটি গরিষ্ঠ। তাহলে যেহেতু এখানে প্রবাহের মান এবং ক্যাপাসিটিতে ধারণ ক্ষমতার মান সমান, তাই আমরা বলতে পারি প্রদত্ত প্রবাহটি গরিষ্ঠ বা সর্বোচ্চ। এরপর আসি 6 নম্বর প্রশ্ন বলছে বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং এই বিন্দুতে নেতার সূত্র যাচাই করো। তাহলে এই নেতার সূত্র যাচাইয়ের ক্ষেত্রে আমরা একটু
আগেই যে এই বিন্দুতে নেতার সূত্র যে নিয়মে যাচাই করলাম, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু এবং এই বিন্দুর ক্ষেত্রে একই নিয়মে নেতার সূত্র যাচাই করব। তাহলে আমরা এই সূত্র থেকেই নেতার সূত্র যাচাই করব। তাহলে যখন বি বিন্দুতে নেতার সূত্র যাচাই করব তখন লিখব সামেশন বি অফ ভি। তাহলে এখানে দেখব বি বিন্দুতে কোন রেখা গিয়ে মিলিত হয়েছে। তাহলে এখানে বি বিন্দুতে একটি মাত্র রেখা মিলিত হয়েছে, সেটা হচ্ছে এস অফ বি। তাহলে অতএব এইভাবে সামেশন এফ অফ ভি বি ইকুয়াল লিখতে পারি এফ অফ এস বি। তাহলে ইকুয়াল এস বি ইকুয়াল হচ্ছে 5, কারণ আমরা জানি নেতার সূত্র যাচাইয়ের ক্ষেত্রে শেষের মানটি নিতে হয়। তাহলে এস বির ক্ষেত্রে শেষের মান 5, সেখানে 5 এবং সামেশন ভি এফ অফ বি বিভি। তাহলে এই ক্ষেত্রে দেখব আমরা বি বিন্দু থেকে কোন কোন রেখা গিয়েছে। তাহলে এখানে বি বিন্দু থেকে দুইটি মাত্র রেখা গিয়েছে, একটা হচ্ছে বিই রেখা আর একটা হচ্ছে বিটি রেখা। সেটাকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম। তাহলে লিখতে পারি এফ অফ বি প্লাস এফ অফ বিডি। তাহলে এখানে বি এর মান হচ্ছে 2 আর বিডির মান হচ্ছে 3 আর মাঝে সূত্রে প্লাস, সেই প্লাসটা লিখলাম। তাহলে বি এর মান 2 হলো কারণ আমরা জানি নেতার সূত্র যাচাইয়ের ক্ষেত্রে শেষের মানটি নিতে হয়। তাহলে এই বি এর ক্ষেত্রে শেষের মান হচ্ছে বিন্দুর শেষের মান হচ্ছে 2, সেখানে 2 আর প্লাস এই বিডির ক্ষেত্রে শেষের মান হচ্ছে 3, সেখানে নিলাম 3। তাহলে যেহেতু আমাদের এফ সামেশন ভি এফ অফ ভি ইকুয়াল সামেশন অফ ভি এফ অফ ভি বি মান সমান, সেখানে আমরা বলতে পারি বি বিন্দুতে নেতার সূত্র প্রযোজ্য। অনুরূপভাবে সি বিন্দুর নেতার সূত্র যাচাইয়ের ক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে দেখব সামেশন অফ ভি এফ অফ ভি সি, অর্থাৎ সি বিন্দুতে কোন কোন রেখা মিলিত হয়েছে সেইটা। তাহলে সেইটা আমরা ক্যালকুলেশন করে পাইতেছি 6। আবার সামেশন অফ ভি এফ অফ সিবি, অর্থাৎ দেখব সি বিন্দু থেকে কোন কোন রেখা গিয়েছে। তাহলে এখানে সি বিন্দু থেকে ক্ষেত্রে একটি মাত্র রেখা গিয়েছে, সেটা হচ্ছে সিটি। তাহলে ওটাকে এফ অফ সিটি দ্বারা প্রকাশ করবো। তাহলে ওটার মানে হচ্ছে 6 সি অফ টি। তাহলে এটার বিন্দুর শেষের মানটি হচ্ছে 6, সেখানে লিখলাম 6। যেহেতু আমাদের দুটির মান সমান, তাই আমরা বলতে পারি সি বিন্দুতে নেতার সূত্র প্রযোজ্য। অনুরূপভাবে আমরা ডি বিন্দুর ক্ষেত্রেও বের করব। দেখেন ডি বিন্দুর ক্ষেত্রেও একই নিয়ম বের করেছে, অর্থাৎ প্রথমে সামেশন অফ ভি এফ অফ ভিডি, অর্থাৎ ডি বিন্দুতে কোন কোন রেখা গিয়েছে আমরা চিত্র দেখলেই বুঝতে পারবো। আবার সামেশন অফ ভি এফ অফ ডিভি, অর্থাৎ এটা মনে করছে ডি বিন্দু থেকে কোন কোন রেখা গিয়েছে। তাহলে ডি বিন্দু থেকে একটি মাত্র রেখা গিয়েছে এফ অফ ডিটি, আপনারা চিত্র দেখলেই বুঝতে পারবেন। তাহলে যেহেতু এই দুটার মান সমান, তাহলে আমরা বলতে পারি ডি বিন্দুতে নেতার সূত্র প্রযোজ্য। অনুরূপভাবে এই বিন্দুর ক্ষেত্রেও একই নিয়ম, অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা একটু আগে এই বিন্দুর নেতার সূত্র যাচাই এবং বি বিন্দুর নেতার সূত্র যাচাই যে নিয়মে করলাম, এই বিন্দুর নেতার সূত্র যাচাই একই নিয়মে করব। তাহলে এখানে এই বিন্দুর ক্ষেত্রে লিখতে পারি সামেশন অফ ভি এফ অফ ভি, অর্থাৎ এই বিন্দুতে কোন কোন রেখা গিয়ে মিলিত হয়েছে। এই বিন্দুতে এখানে চিত্রে দেখলে দেখতে পারবেন এই বি এ সি বিন্দুর মিলিত হয়েছে, অর্থাৎ এই রেখা গিয়েছে, বি রেখা গিয়েছে এবং এসি রেখা গিয়েছে, অর্থাৎ তিনটি মাত্র রেখা গিয়েছে। তো সেই তিনটি রেখা লিখলাম, লেখার পরে মানগুলো লিখলাম, অর্থাৎ ওই রেখাগুলোর বিন্দুর শেষের মানটি বসাইছি। তাহলে এই শেষের বিন্দুর শেষের মান 3, সেখানে 3, বি বিন্দুর শেষের মান 2, সেখানে 2 এবং এসির বিন্দুর শেষের মান 3, সেখানে 3 বসাইছি। এই তিনটা যোগ করলে পাইতেছে 8। যে এখানে বি ক্ষেত্রে বি এর ক্ষেত্রে যে শেষের মান 2, সেখানে বসেছে 2। তারপর এসির ক্ষেত্রে শেষের মান 3, সেখানে 3। আর এর ক্ষেত্রে শেষের মান 3, সেখানে 3 বসেছে। অনুরূপভাবে এবং সামেশন অফ ভি এফ অফ ভি মানে হচ্ছে এই বিন্দু থেকে কোন কোন রেখা গিয়েছে। তাহলে এই বিন্দু থেকেও তিনটি মাত্র রেখা গিয়েছে, অর্থাৎ হচ্ছে একটা এফ অফ এসি, অর্থাৎ তারপর ইডি এবং এটি, এই তিনটি রেখা গিয়েছে। অর্থাৎ এই বিন্দু থেকে এসি, এটি এবং এটি রেখা গিয়েছে, সেগুলোকে এফ ধারা লিখেছে। তাহলে অর্থাৎ এফ অফ এসি, এফ অফ এটি, এফ অফ এডি। এরপর মানগুলো হবে 3, এসির মান হবে 3, কারণ বিন্দু শেষের মান এখানে 3। আর এটির ক্ষেত্রে মান হবে 2, কারণ এটি রেখার ক্ষেত্রে বিন্দু শেষের মান 2। আবার এডির ক্ষেত্রে মান হবে 3।
সেটি এখানে লিখেছি। অর্থাৎ এসির স্থলে এসির মান, এটির স্থলে এটির মান এবং এটির স্থলে এটির মান। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের দ্বারা দিতেছে 8। তাহলে যেহেতু আমাদের সামেশন অফ বি এফ বি ইকুয়াল সামেশন অফ বি এফ ই বির মান সমান, তাহলে সুতরাং আমরা বলতে পারি এই বন্ধুদের সূত্র প্রযোজ্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কথা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।